গোপাল ভাঁড়ের পাশের গ্রামে নেপাল বলে একজন নাপিত ছিল। সেও খুব হাসাতো। একদিন সে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে এসে বললেন, আমিও তো গোপালের মতো লোক হাসাতে পারি, তাহলে আমাকে আপনি কেন রাজসভায় স্থান দিচ্ছেন না? এই শুনে মহারাজ বললেন, তোমাকে আমি রাজসভায় স্থান দিতে পারি যদি তুমি গোপালকে বুদ্ধির জোরে কাত করে ফেলতে পারো, এবং তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি গোপালকে বোকা বানিয়েছো, এবং গোপালও যদি স্বীকার করে যে হ্যাঁ তুমি তাকে সত্যি বোকা বানিয়েছো, তাহলে আমি নিশ্চয়ই তোমাকে আমি রাজসভায় রাখবো। ঠিক আছে মহারাজ, সেটাই হবে বলে নেপাল বেরিয়ে এলো। গোপালটাকে কোথায় পাই? যাই, বাজারের দিকে যাই। এই পথেই তো গোপাল বাজার করতে যায়, দেখি খুঁজে পাই কিনা। ওই তো গোপাল আসছে। গোপাল তখন হাট থেকে ফিরছিল। বড় একটা রুই মাছ, নানা রকম সবজি কিনে সে ফিরছিল। হঠাৎই নেপালের সাথে দেখা হয়ে যাওয়াতে নেপালকে দেখে বলল, কি হে নেপাল, হঠাৎ এইদিকে? তা বলো, কি খবর? আমার জমিতে তো বেশ ভালোই ধান হয়েছে দেখছো, তা তোমার জমিতে কেমন ধান হলো? হঠাৎ করে গোপালকে দেখেই সেই নাপিত কান্না কান্না গলায় বলল, ভায়া, তোমার বাড়ির দিক থেকে আসছি। তোমার মায়ের তো গঙ্গা ভাবছির দশা হতে চলেছে, হিক্কা তুলছে, দেখে এসেছি। তুমি বাড়ি গিয়ে আর হয়তো তোমার মাকে দেখতে পাবে না বলে হাউ হাউ করে কাঁদতে লাগলো। গোপালের আবেগে ঘা পড়লো। সকালবেলাতেই মায়ের শরীর খারাপ দেখে এসেছিল, এটাও ঠিক। সুতরাং নাপিতের কথা ঠিক হলেও হতে পারে। বাজারের থলিটা নেপালের হাতে ধরে দিয়ে হনহন করে বাড়ির পথে পা বাড়ালো। টনে দাঁড়িয়েই, মা, মা, তুমি ভালো আছো তো? মা গো, মা গো। গোপালের মা বসে তখন খাচ্ছিল। কি হলো গোপাল, অমন করে কাঁদছিস কেন বাবা? কি হয়েছে? মা, মা গো, তুমি ভালো আছো তো মা? বলে গোপাল মাকে জড়িয়ে ধরলো। দাঁড়া নাপিতের পো, তোর এত বড় সাহস, তুই মিথ্যে কথা বলিস? তোর মনে নিশ্চয়ই কোনো ফন্দি আছে। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। আমার নামও গোপাল ভাঁড়। নিমেষে গোপাল বুঝে গেল ওই নেপাল নাপিতের কোনো চাল আছে, কিন্তু চালটা যে কি তা তৎক্ষণাৎ বুঝে উঠতে পারলো না। সে সঙ্গে সঙ্গে আবার বাজারের দিকে হাঁটা দিল। দিয়ে বাজারে গিয়ে একটা মস্ত বড় ইলিশ মাছ কিনে ঝোলাতে ঝোলাতে ঘরে ফিরল। সে মাছটা বাড়িতে দিয়ে রাজসভায় পৌঁছলো। এদিকে ওই নাপিত নেপাল রাজামশাইয়ের কাছে গিয়ে গোপালকে জব্দ করার বিষয়টি খুলে বলল। রাজামশাই নাপিতকে আপাতত কিছু বকশিশ দিয়ে বললেন পরে আবার দেখা করতে। রাজসভায় ঢুকতেই মহারাজ এবং বাকি সকল সভাসদরা গোপালকে দেখে হাসতে শুরু করলো। মহারাজ হাসতে হাসতে গোপালকে বললেন, কি হে গোপাল, রুই মাছ কেমন খেলে? গোপাল সকলকে হাসাহাসি করতে দেখে একটু অবাক হয়ে গেল। তারপরেই বুঝতে পারলো যে এর মধ্যে কিছু একটা চক্রান্ত আছে। সে রাজামশাইকে বললেন, আমি তো রুই মাছ খাইনি হুজুর, আমি তো আজ ইলিশ মাছ কিনেছি। মহারাজ তখন বললেন, না না গোপাল, তুমি মিথ্যা কথা বলছো। কাল তুমি রুই মাছ কিনেছো,
মহারাজ, আপনার যদি বিশ্বাস না হয় তবে আপনার খাজাঞ্চিকে জিজ্ঞেস করুন। আমি যখন ইলিশ মাছ কিনেছি উনি তখন পাশেই দাঁড়িয়েছিলেন। খাজাঞ্চি এসে স্বীকার করলো, হ্যাঁ হুজুর, গোপাল একটা বড় ইলিশ মাছ কিনেছে, আমি দেখেছি। এই শুনে মহারাজ খুব রেগে গেলেন। যাও, এখনই ওই নাপিত নেপালকে বেঁধে নিয়ে এসো, পেয়াদাকে বললেন। পেয়াদা নেপালের কোমরে দড়ি বেঁধে তাকে রাজসভায় নিয়ে এলো। নেপাল তো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। আমি গোপালকে কোনো কিছুতেই হারাতে পারবো না মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো আপনাকে এরকম বলবো না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। মহারাজ তাকে 25 ঘা বেত্রাঘাতের আদেশ দিলেন। গোপাল তখন নেপালের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, যার যা কাজ তাই করো। ভেবেছিলে আমাকে জব্দ করে আমার কাজটা হাতিয়ে নেবে? অত সহজ নয়। জেনে রাখো, চোরের উপরেও বাটপার আছে, বুঝলে? তখন শীতকাল, ক্ষেতে শীতের ফসলে ভর্তি। এবছর যেমন জাঁকিয়ে শীতটাও পড়েছে, তেমনি শীতের সবজিও ফলেছে প্রচুর। এবছর মনের সুখে লোকে শীতের সবজি খাচ্ছে। যেমন ফুলকপি হয়েছে, তেমনি বাঁধাকপি হয়েছে, সঙ্গে তেমনি হয়েছে মূলো। অনেকে তো আবার মূলো কাঁচাই খায়। মুড়ির সঙ্গে মূলো খেতে কিন্তু খুব ভালো লাগে। শীত পড়া মানেই খেজুর গাছের রস, আর সেই রস জাল দিয়ে গুড়, আর সেই গুড়ের পায়েস খেতে কার না ভালো লাগে। গোপালের তো এটা প্রিয় খাবার। যাই হোক, সেদিন গোপাল বেশ রসিয়ে খেয়ে দিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গোপালের পেট ভরলেই আনন্দ, মনে তখন খুব সুখ খেলা করে। গোপাল গুনগুন করে গান গাইতে গাইতে হাঁটছে। হাঁটতে হাঁটতে গাইছে, হে ভব সাগর পার করো গো তুমি। রাজবাড়িতে ঢুকতে যাবে, সামনেই দাঁড়িয়ে রাজামশাইয়ের ভাগ্নে। পথ আগলে বলল, এই যে গোপু। হিংসায় জ্বলে গিয়ে মাঝে মধ্যে গোপালকে গোপু টপুও বলে ডেকে ফেলতো। গোপাল অবশ্য এইসব গায়ে মাখতো না, কারণ রাজামশাইয়ের এই ভাগ্নেটা ওকে একদম দেখতে পারে না। ওর নামে বার কতক নালিশও করেছে রাজামশাইকে। গোপাল গম্ভীর হয়ে বলল, বলো। তুমি তো মামাকে বেশ বশ করে নিয়েছো, তবে কি জানো, তোমার কথার কেউ মূল্য দেয় না, তুমি নিছকই একটি ভার মাত্র। ভাগ্নে আরো বলতে থাকলো, তুমি কথার প্যাচে মামাকে ভুলিয়ে ভালিয়ে কাছে টেনে নিয়েছো। আমি কিন্তু এভাবে বেশি দিন চলতে দেব না, বুঝলে? মাথা ঝাঁকিয়ে রাজামশাইয়ের এই ভাগ্নেটিকে অগ্রাহ্য করে গোপাল রাজবাড়ির ফটক পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে, অমনি পুনরায় সে পথ আগলে দাঁড়ালো। গোপাল বলল, পথ ছাড়ো। রাজামশাই সেই ভাগ্নিটির হাতে ছিল একটি মূলো। সেটিকে সে তখন চিবুচ্ছিল আর চিবিয়ে চিবিয়ে গোপালকে কটাক্ষ করে কথাগুলো বলছিল। সে এবারে একরকম রাগ রাগ মুখ করে বলল, তুমি একটি আস্ত পাগল। তারপর কিছুক্ষণ থেমে বলল, একমাত্র পাগলেরই তালগান থাকে না, তখন যা মনে আসে বলে দেয়। তুমি হচ্ছ তাই, তুমি একটা বদ্ধ পাগল। মামা যে কেন এরকম পাগলকে এখানে পোষে কে জানে। গোপাল এবারে তার লাইন পেয়ে গিয়েছে। সে বলল, পথ ছাড়ো আর শোনো, কথাটা সম্পূর্ণ করো। কথাটা হলো, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বলে গটগট করে রাজবাড়ির ভিতরে ঢুকে গেল গোপাল। ভাগ্নে দূর থেকেই বলতে থাকলো, দাঁড়াও, আমি তোমার মজা দেখাচ্ছি। আমাকে ছাগল বললে, আজই মামাকে বলে এর একটা বিহিত চাইবো। তোমার এত বড় সাহস,
একজন ভার হয়ে আমাকে এসব কথা বলা? দাঁড়াও, তোমার মজা না দেখিয়ে আমি ছাড়বো না। রাজা মশাই সব শুনেছেন পেয়াদার কাছ থেকে। তিনি গোপালকে কাছে ডেকে বললেন, গোপাল, ও হচ্ছে খুব হিংসুটে প্রকৃতির, কারোর ভালো দেখতে পারে না, আবার অন্যদের মতো ভালোও হতে পারে না। তুমি কিছু মনে করো না গোপাল। না না রাজা মশাই, আমি কিছু মনে করিনি। আমি জানি ওর কথা। ও যে আমায় সহ্য করতে পারে না সেও আমি জানি। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি ঠিক সঠিক লোককে সঠিক জবাবই দিয়ে দেব। রাজা মশাই হো হো করে হেসে উঠলেন। আশা করি গল্পগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। ধন্যবাদ। আবার আসবো পরের মজাদার গল্প নিয়ে।